ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠান নির্বাচনী ভাবনায় আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আমরা একটি ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে দুটি নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি, যেখানে একটি ব্যালটের মাধ্যমে জনগণ আগামী 5 বছরের জন্য তার প্রতিনিধি নির্বাচন করবে, আরেকটি ব্যালটের মাধ্যমে আগামী 100 বছরে বাংলাদেশের গতিপথ কোন দিকে যাবে সেটি নির্ধারণ করবে জনগণ। ইতিমধ্যে নির্বাচনী ডামাডোল শুরু হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী সমগ্র রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী আমেজ শুরু করেছেন। আজ সমগ্র বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মেজবাউদ্দিন রাজু। আমাদের সঙ্গে আছেন এবি পার্টি চট্টগ্রাম মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেম। সঙ্গে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামিক কর্মপরিষদ সদস্য ডক্টর মাসরুর হোসাইন। আপনাদের তিনজনকেই বিটিভির স্টুডিওতে স্বাগত। আমি প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি জনাব মেজবাউদ্দিন রাজু আপনার কাছে যেতে চাই যে নির্বাচনী ডামাডোল তো শুরু হয়েছে, প্রচারণাও শুরু হয়েছে, কেমন দেখছেন? জনগণের সাড়া কেমন আছে? দীর্ঘদিন পর একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দীর্ঘ সময় ধরে একটি পেশিবাদ এবং একটি অরাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে 17 বছর ধরে যাচ্ছিলাম। সেখানে ভোটহীন ব্যবস্থাপনার মাধ্যমে মানুষ তাদের যে ব্যালট বা নির্বাচন বা ভোট দেওয়ার প্রক্রিয়া এ থেকে অনেক বেশি বঞ্চিত হয়েছিল। একটা বড় জেনারেশন ইতিমধ্যে আসলে ভোট কী জিনিস সেটাই জানে না। তো বিশাল একটি আন্দোলন সংগ্রাম এবং চড়াই উতলে পেরিয়ে আজকে আমরা একটি ভোটের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে মানুষের মধ্যে একটি বিশাল আনন্দ উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ভোট প্রক্রিয়াতে মানুষের মধ্যে যে আমি স্বতঃস্ফূর্ততা দেখতেছি, সেটা আশা করি আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণে এটি একটি মাইলফলক হয়ে থাকবে ইনশাল্লাহ। আমি একটু এবি পার্টির সৈয়দ আবুল কাশেম আপনার কাছে যেতে চাই। কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ? আমি একটু অন্যভাবে কথাটা বলতে চাই। পৃথিবীর সকল রাষ্ট্রবিজ্ঞানী প্রায় একমত যে একটি জাতি কেন ফেইল করে, ব্যর্থ হয়। একটা জাতি তখনই ব্যর্থ হয় যখন সে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়। আর অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রথম শর্ত হচ্ছে একটি স্বচ্ছ, অবাধ, স্বতঃস্ফূর্ত নির্বাচন। এটি ছাড়া গণতন্ত্রের উত্তরণ অসম্ভব। গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া একটি সাম্য, মানবিক মর্যাদার সমাজ গড়ে তোলা অসম্ভব। কিন্তু আমাদের এই উপমহাদেশে যবে থেকে ব্রিটিশ শাসন শুরু হয়েছে তার অনেক পরে এসে 1920 সালে যখন প্রথম নির্বাচন শুরু হয়, তার থেকে 47 সাল পর্যন্ত এই সময়টাতে ব্রিটিশরা যে নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল তাতে কোনো অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উদ্দেশ্য ছিল না। তা ছিল একটি শোষণমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। এরপরে এই উপমহাদেশ যখন স্বাধীন হলো, পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, তখনও দেখা গেল যে নির্বাচন নিয়ে 9-6 হচ্ছে, পুরনো ব্যবস্থায় কায়েম থেকে গেছে। তার ফলশ্রুতিতে 1971 সালে এই নির্বাচনকে কেন্দ্র করেই এই জাতির এই রাষ্ট্র স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীনতার পরেও এই 54 বছরে বারবার নির্বাচন নিয়ে 9-6 হয়েছে এবং এই 9-6-এর প্রেক্ষাপটেই 75-এর বিয়োগান্তক ঘটনা ঘটেছে, তারপরে 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, এরপরেও অনেক টালমাটাল অবস্থা গিয়েছে এবং সর্বশেষ 2024-এর 5ই আগস্ট অত্যন্ত নজিরবিহীন এক বিপ্লব সংগঠিত হয়েছে দেশে, তাও ভোটাধিকারের জন্য মূলত। আর এই ভোটাধিকার রহিত করা হয়েছিল ফ্যাসিবাদ কায়েমের জন্য। ভোটাধিকার না থাকলে ফ্যাসিবাদ কায়েম হবে, এরকম একটি প্রেক্ষাপটে আমরা নির্বাচনের মুখে দাঁড়িয়ে আছি। কিন্তু প্রশ্ন হলো, এই নির্বাচন কি সেই ব্রিটিশদের প্রবর্তিত শোষণমূলক ব্যবস্থার বাইরে যেতে পেরেছে? আমরা কি বেরিয়ে যেতে পারবো? এই প্রশ্ন আমাদের সামনে বিরাট আকারে দেখা দিয়েছে।
ডক্টর মাসরুর হোসেন, আপনাকে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে রাজপথে দেখেছি এবং দীর্ঘ একটি সময় পরে একটি স্বতঃস্ফূর্ত নির্বাচন হতে যাচ্ছে। কেমন দেখছেন আগামী নির্বাচন? বিগত ফেসিবাদের যেই শাসন আমল ছিল ওই সময় মানুষের মাঝে মানুষ মূলত চাতক পাখির মতো নির্বাচনের একটা আকাঙ্ক্ষা করেছিল। মানুষ তাদের ভোটাধিকারের জন্য অনেক বেশি আকাঙ্ক্ষিত ছিল এবং রাজপথে লড়াই সংগ্রামে গণতন্ত্রকামী সকল দলগুলো একই সাথে ছিল এবং তাদের ভয়েস ছিল একটাই, সেটা হচ্ছে ভোটাধিকার। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে গত 5ই আগস্টের একটি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে মানুষ আবার সেই ভোটাধিকার প্রয়োগের একটি স্বপ্ন বুনছে। আমরা অনেক বেশি আনন্দিত এবং একই সাথে কিছু শঙ্কার বিষয় রয়েছে, যেটি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছে যে এত বছর পরে একটি নির্বাচনের সুযোগ, যাতে কোনো অবস্থাতে কোনো প্রেক্ষাপটে নির্বাচনটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, যাতে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি নিশ্চিত করা হয়, জনগণকে সমান সুযোগ দেওয়া হয়, জনগণ তাদের নেতা নির্বাচন করে নেবে। আমরা একই সাথে আনন্দিত এবং একই সাথে যে কনসার্নগুলো রয়েছে সেই কনসার্নগুলো যাতে অথরিটি অ্যাড্রেস করেন, যারা দায়িত্বে রয়েছেন তারা যাতে সেগুলোকে পূর্ণ আন্তরিকতার সাথে বিষয়গুলোকে দেখে এদেশের গণমানুষের যে একটি আকাঙ্ক্ষা, একটা সুন্দর একটা স্বতঃস্ফূর্ত, আমাদের প্রফেসর ইউনূস সাহেব যেভাবে বলেছেন যে তিনি ইতিহাসের একটা একটা দৃষ্টান্তমূলক নির্বাচন তিনি জাতিকে উপহার দিতে চান। আমরা আশা করব তিনি তার কথা ধরে এই পথ ধরেই নির্বাচনের দিকে জাতিকে নিয়ে যাবেন। ইঞ্জিনিয়ার রাজু, আপনি প্রশাসনের ভূমিকাটা কেমন দেখছেন? কারণ নির্বাচনের সঙ্গে প্রশাসনের যে ভূমিকা সেটি ওতপ্রোতভাবে জড়িত। প্রশাসনের ভূমিকাটা কেমন দেখছেন? প্রশাসনের ভূমিকাটা এখনো আমরা আসলে কোনোভাবেই সারা দেশে আসলে সব জায়গায় আসলে কিছুটা হলেও আমার কাছে আমার বিভিন্ন দিক থেকে যে মেসেজগুলো আসে অনেকটা এখনো মানে সংখ্যা কোথাও কোথাও কিছু কমপ্লেন আছে যে বিভিন্ন রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে। এই জায়গায় আসলে যে সরকার ব্যবস্থাপনা আমাদের ইতিমধ্যে চলছে, এই যে আমার সহ আলোচক মাসরুর ভাই বললেন যে প্রফেসর ডক্টর ইউনূসের যে সরকার চলছে সেখানে আসলে বিভিন্নভাবে আসলে কিছু ইনফ্লুয়েন্স হয়েছে। তো সেখানে আসলে অনেক জায়গায় আসলে কিছু কিছু জায়গা থেকে প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলো আসলে বাদ দেওয়া যাচ্ছে না। তারপরেও আমরা বিশ্বাস রাখি যে জনগণ তার স্বতঃস্ফূর্তভাবে তার নির্বাচনমুখী যে উৎসবমুখর যে প্রক্রিয়া সেটা যদি অব্যাহত থাকে তাহলে প্রশাসন আশা করি তার নিউট্রাল ভূমিকা রাখতে সক্ষম হবে। আমরা বিশ্বাস করতে চাই এই সরকারের যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে তারা যাচ্ছেন সেটি যথেষ্ট অবাধ এবং নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করবেন। তারা যেগুলো বলে আসছেন সেই বিষয়টাকে তারা ফ্রুটফুলি, আশা করব যে তারা ফ্রুটফুলি সেটাকে বাস্তবায়ন করবেন। এটা আমার বিশ্বাসের জায়গা থেকে। অ্যাডভোকেট আবুল কাশেম, আগামী নির্বাচনে কি ধরনের বড় চ্যালেঞ্জ বা সংকট দেখছেন? আমাদের নির্বাচন ব্যবস্থা, আবারও আমি পেছনে যেতে চাই, ব্রিটিশ যে কলোনিয়াল লিগেসি এখানে রেখে গেছে, নির্বাচন, আসন এবং প্রশাসন, দুটি জিনিস আমাদের সামনে। এই আসন এবং প্রশাসন যদি থাকে তখন প্রশ্ন উঠবেই, কারণ যারা প্রশাসনে থাকেন তারা হাওয়া যেদিকে বইতে থাকে দীর্ঘদিনের অভ্যাসবশত তারা সেদিকেই ঝুঁকে পড়েন। এটা তাদেরকে আমি সরাসরি দোষারোপ করব না, কিন্তু আমাদের এই নির্বাচন ব্যবস্থাকে মূলত যারা নিয়ন্ত্রণ করেন বা যারা কর্তৃপক্ষ থাকেন তাদের এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসার উদ্যোগ নেওয়ার কথা ছিল, জন আকাঙ্ক্ষা তাই ছিল। এই আসন এবং প্রশাসন থেকে বেরিয়ে আসতে হবে। এই আসন এবং প্রশাসন থেকে যতক্ষণ বেরিয়ে আসা যাবে না ততক্ষণ এই আশঙ্কা, এই চ্যালেঞ্জ আমাদেরকে ছায়ার মতো তাড়া করবে। ডক্টর মাসরুর হোসেন, আগামী নির্বাচনে যে স্ব রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের পক্ষে ভোট চাওয়ার জন্য ক্যাম্পেইন শুরু করেছেন, অলরেডি আরও করবেন। গণভোটের বিষয়টি কিন্তু একরকম উপেক্ষিত থেকে যাচ্ছে, যদিও সরকারের নানান অঙ্গ প্রতিষ্ঠানগুলো গণভোটের পক্ষে তার মতামত তৈরি করার চেষ্টা করছে। গণভোটটা আসলে কি? এটা সাধারণ মানুষের মধ্যে যে ছড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা রাজনীতিবিদরাও কি এড়িয়ে যেতে পারেন কিনা? আপনি যেমনটি বলছিলেন যে সংস্কার প্রস্তাবনাটা, এটা কিন্তু হঠাৎ কোনো একটা এমন একটা জিনিস যে কারো মাথায় আসলো জিনিসটা চলে আসলো, বিষয়টি তা নয়। বাংলাদেশের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা যে সকল রাজনৈতিক দলগুলো সিরিজ অফ মিটিংস একসাথে করে আলোচনার টেবিলে বসে দফায় দফায় এবং সুন্দর গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখে মত দ্বিমত সংশোধন পরিমার্জন সকল কিছু করে তারা একটা জায়গায় এসেছে। এটি হচ্ছে এখন গণভোটের মাধ্যমে জাতির কাছে এই সংস্কার প্রস্তাবনাগুলোর পক্ষে একটা রায় নেওয়া হবে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গণভোটটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে চিরসময়ের জন্য, চিরকালের জন্য ফেসিবাদ থেকে মুক্ত রেখে একটা সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থাপনার দিকে নিয়ে যাওয়ার জন্য এর কোনো বিকল্প নেই। আমার বিশ্বাস যে সচেতন রাজনৈতিক মহল থেকে শুরু করে কোনো জনগণের কোনো অংশের মাঝে এ নিয়ে কোনো দ্বিমত নেই। তো আজকে বড় চ্যালেঞ্জের জায়গাটি হচ্ছে রাজনৈতিক দলগুলোকে এখানে প্রপার রোল প্লে করতে হবে। আমি আমার দলের দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা জানেন যে আমরা একসাথে বলেছি আমাদের প্রত্যেকটা নির্বাচনী আসনের প্রার্থীদেরকে বলা হয়েছে আমাদের প্রার্থীরা একসাথে গণভোটের প্রার্থী, গণভোটের পক্ষে হা ভোট নেওয়ার প্রার্থী, এবং একই সাথে তিনি তার রাজনৈতিক যে আসন রয়েছে ওই আসনের সমস্যা তুলে ধরে জনগণের কাছে যাবেন। কাজে আমার বিশ্বাস সকল রাজনৈতিক দলগুলোর মতভেদ থাকতে পারে, নিজেদের মাঝে পলিটিক্যাল আইডিওলজিক্যাল কিছু ডিফারেন্সেস এবং থাকাটাই হচ্ছে গণতন্ত্রের একটা সৌন্দর্য। কিন্তু গণভোটের প্রশ্নে যেহেতু আমরা সবাই এক, কাজে আমাদের প্রত্যাশা থাকবে সকল রাজনৈতিক দলগুলো যেহেতু এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের কাছে যাবে, তারা যদি গণভোটের যৌক্তিকতাটা মানুষের কাছে প্রপারলি তুলে ধরতে পারে, তাহলে অবশ্যই জনগণ আগামী নির্বাচনে গণভোটের প্রশ্নে তারা সঠিক সিদ্ধান্ত নেবে এবং তারা হ্যাঁ ভোটকে বেছে নেবে। ইঞ্জিনিয়ার রাজু, গণভোট নিয়ে আপনাদের অবস্থানটা কি? বাংলাদেশে যেভাবে প্যাসিবাদ কায়েম হয়েছিল এবং এই রাষ্ট্রের যে নির্বাচনী প্রক্রিয়া এবং বারংবার যে মানে রাষ্ট্রকে ব্যাহত করার, ব্যর্থ করার একটা অপচেষ্টা চলে, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের চেয়ারপারসন তারেক রহমান বহু আগেই 31 দফা প্রবর্তন করেছিলেন এবং রাষ্ট্র সংস্কার নিয়ে উনি আগেই বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন। আমি মনে করি সেটারই আলোকে গণভোটটা আসলে খুবই যথার্থ একটা বিষয় হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় আমরা এখনো পরিষ্কার রাষ্ট্র বা সরকার থেকে এখন আমরা মানে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এখনো পরিষ্কার হচ্ছে না আসলে গণভোটের হ্যাঁ এবং না এর যে তাৎপর্যটা। সেখানে একটা প্রশ্ন দিয়ে উত্তরটা হ্যাঁ অথবা নাতে গেলে হয়তো অনেকেই বুঝতো, কিন্তু এখানের ভিতরে আরও অনেকগুলো এক্সপ্লেনেশন আছে। এই সমস্ত বিষয় আসলে অনেক প্রান্তিক লোক, আমাদের আপনি জানেন নিশ্চয়ই বাংলাদেশের অনেক দূরের বা রিমোট এলাকার যে সমস্ত জনগোষ্ঠী আছে তারা কিন্তু অনেক কিছু আসলে এত ব্যাখ্যা বুঝে উঠে যে সেখানে আসলে হ্যাঁ নাতে সিলেক্ট করবে সে বিষয়টা এখনও অতটা জ্ঞান অর্জন করেনি। আমি মানে এই বিষয়ে বলবো যে আসলে এই হ্যাঁ না ভোটের বিষয়টা আরেকটু পরিষ্কারভাবে রাষ্ট্র থেকে ক্লিয়ার করা খুবই দরকার। তবে যেহেতু গণভোটের এই হ্যাঁ না ভোটটাকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় বিষয় এবং 24-এর গণ আন্দোলন বা 24-এর অভ্যুত্থানের পরে যে বিষয়টা মানুষের মধ্যে পার্সপেক্টিভলি আসলে খুব বেশি আলোচিত, যে রাষ্ট্র ভবিষ্যৎ 100 বছরের পরিকল্পনা বা রাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনাটা কেমন হবে সে বিষয়ে আসলে সুনির্দিষ্টভাবে একটা জায়গায় আমাদের সকল পক্ষের ঐক্যমত্য প্রয়োজন। সেক্ষেত্রে হানা ভোটটাকে আমরা অবশ্যই প্রয়োজন মনে করি, কিন্তু এই হানা ভোটটাকে আরেকটু সহজভাবে মানুষের মধ্যে উপস্থাপন করার জন্য আমি সরকারের প্রতি অনুরোধ রাখবো যে এটা হ্যাঁ এবং না এটা একটু ক্লিয়ার করা উচিত। সৈয়দ আবুল কাশেম, আপনি কি মনে করেন গণভোটের পক্ষে তো সরকারের সবগুলো অর্গান কাজ করছে, এটা কি যথেষ্ট নাকি আরও কিছু আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে? আমার বন্ধু ইঞ্জিনিয়ার রাজু যা বলছেন এটা একেবারেই বাস্তব, যে জনগণের মধ্যে প্রান্তিক যে জনগোষ্ঠী তারা এই ব্যাপারে তাদের আগ্রহ অনাগ্রহের একটা দোলাচল লক্ষ্য করা যায়। কেন? আসলে দীর্ঘ ফ্যাসিবাদী শাসন, স্বৈরাচার, একনায়কতান্ত্রিক ব্যবস্থা জনগণকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। আচ্ছা, জনগণ রাষ্ট্রের কোথায় কি হচ্ছে বা কি পরিবর্তন তার উপকারে আসবে, রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিশ্রুতি, এগুলোকে তারা ফাঁকা বলি মনে করে। ফলে তারা এটি জানতে চায় না। কিন্তু জানতে চাইলে যে জানতে বুঝতে পারবে না তা নয়, কিন্তু তারা মনে করে এগুলো কথার কথা। এই অনুভূতি তাদের মধ্যে আছে বিধায় তারা জানতে চায় না। রাজনৈতিক দলগুলোর দায়িত্বই হলো এই বিষয়ে জনগণকে সচেতন করা, যাতে এই সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হতে পারে এবং ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম যাতে না হয় এবং মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফপূর্ণ একটি সমাজ যাতে প্রতিষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যে যাতে রাষ্ট্র উপনীত হতে পারে, এজন্য কাজ করা। ডক্টর মাসুর, বর্তমান সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভূমিকা রয়ে গেছে, যেটা আগামী নির্বাচনকে কেন্দ্র করে আরও বেশি প্রচার পাবে বলে মনে হচ্ছে। এখন পর্যন্ত বিভিন্ন গুজব ছড়ানোরও একটা বিষয় আছে। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন আপনারা? যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন চ্যালেঞ্জেস, যে এই যে বিকৃত তথ্যের বিকৃতি এবং অপতথ্য ছড়িয়ে দেয়া,
বর্তমানে আপনারা জানেন যে তথ্য প্রযুক্তির বিকাশ সাধনের কারণে এআইকে ইউজ করে অনেকভাবেই অনেক ধরনের এই ধরনের এই কাজগুলো করা হচ্ছে। ফেব্রিকেটেড নিউজ, তারপরে নিউজগুলোকে বিভিন্নভাবে এআই টুলসগুলো ইউজ করে কথাকে বিকৃত করে প্রচার করা, বা একদমই ফলস, একদমই কমপ্লিট বানোয়াট জিনিসও প্রচার করার বিষয়গুলো প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তো আমি এই ক্ষেত্রে মনে করি যে আমাদের কয়েকটি লেভেলে কমিটমেন্ট ক্লিয়ার হওয়া দরকার। প্রথম হচ্ছে রাজনৈতিক লেভেলে, সেটি হচ্ছে আমরা সুস্থ রাজনৈতিক চর্চা করব, আমাদের মাঝে আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের মাঝে আমরা পিপলসের কাছে আমাদের পলিসি নিয়ে যাব, আমাদের প্রজেক্ট নিয়ে যাব, আমাদের বক্তব্য নিয়ে যাব, জনগণ যেটা গ্রহণ করবে সেটাই সে সামনের দিকে আসবে। বাট এক্ষেত্রে আরেকজনকে ডিফেম করার জন্য এই ধরনের অপতথ্যের আশ্রয় নেওয়াটার ব্যাপারে প্রথম পর্যায়ে একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট দরকার, যে সবাই ব্যাপারে আমরা একমত হব যে আমরা এই ধরনের অপকৌশলের দিকে আমরা যাব না। কারণ এই অপকৌশলগুলোর মধ্য দিয়ে কিন্তু গত 17 বছর ফেসিবাদ একটা বটবৃক্ষ হিসাবে সমাজে দানব আকারে মানুষের মাঝে প্রতিষ্ঠিত হয়েছিল। সেকেন্ড যে বিষয়টি, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা। তাদের এক্ষেত্রে বিশেষ করে আমি আশা করব যে কি, যেহেতু নির্বাচন পরিচালনা করাকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে এসেই তারা দায়িত্ব পালন করবে। এই ক্ষেত্রে সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তির বিশেষজ্ঞদেরকে কাজে লাগিয়ে এই ধরনের একটা সেল তৈরি করতে আমার বিশ্বাস যে তারা আছে, বাট এটাকে আরো ইফেক্টিভ করতে হবে। যে প্রত্যেকটা তথ্য যখন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অভিযোগ আকারে জমা পড়বে, সাথে সাথেই সেই অভিযোগটাকে তারা ক্লারিফাই করে তারা এটার প্রকৃত তথ্য তারা জনগণের কাছে প্রকাশ করবেন, এবং যে মাধ্যম থেকে এই ধরনের অপতথ্যগুলো উৎস হচ্ছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পলিটিক্যাল এগ্রিমেন্ট যদি হয় এবং একই সাথে আইন প্রয়োগকারী সংস্থার যদি মানে অ্যাক্টিভ এবং কঠোর ভূমিকা যদি থাকে, আমার বিশ্বাস এই ধরনের অপতথ্যের ছড়াছড়ি থেকে সকল রাজনৈতিক দলগুলো মুক্ত হবে। এটা শুধু আমাদের ইস্যু না, এটা সবার ইস্যু, সবাই এটার ব্যাপারে সাফারার। এবং আপনারা মনে রাখবেন, এক্ষেত্রে আমার আপনার ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য ফেসিবাদীরা কিন্তু তারা বসে আছে, তাদের হাজার কোটি টাকার যে তারা লোপাট করেছে, এই সকল এই লোপাটের অর্থগুলো কিন্তু তারা এইভাবে ইউজ করছে। আর বিষয়টা এমনভাবে দাঁড়িয়েছে যেন আমি ভাইয়ের বিরুদ্ধে, ভাই আমার বিরুদ্ধে। কিন্তু আমাদের খেয়াল করতে হবে এক্ষেত্রে কোনো থার্ড পার্টি কেউ এক্ষেত্রে এঙ্গেজ হয়ে এই ধরনের রাজনৈতিক একটা যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটাকে বিনষ্ট করার চেষ্টা করছে কিনা। কাজে আমার বিশ্বাস যে আমরা যদি রাজনৈতিক লেভেলে এগ্রিমেন্ট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথার্থ ভূমিকা যদি পাওয়া যায়, তাহলে এই অপচেষ্টাকে রোধ করা সম্ভব। ধন্যবাদ আপনাকে ইঞ্জিনিয়ার রাজু। নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু দেখছি যে নির্বাচনী আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে, না চলার ক্ষেত্রে প্রার্থীদের এবং প্রার্থী সমর্থকদের একটা প্রবণতা রয়ে গেছে। এই জায়গাটায় কি মনে করেন, দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা কি আছে নির্বাচনী আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে? অবশ্যই আছে। আচ্ছা, কারণ একটা নির্বাচন ট্রেন্ড যখন শুরু হয়ে যায়, তখন সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছেই সমস্ত কিছু অর্পিত হয়ে যায়। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যেই বিধি অনুযায়ী সকল প্রার্থীদেরকে আচরণবিধির মধ্যে থাকতে হবে। আমাদের দলও রাষ্ট্রের বা নির্বাচন কমিশনের সকল আইনকে শ্রদ্ধা করে এবং সেই মোতাবেক আমাদের দলের সকল প্রার্থীও নির্বাচনী আচরণবিধি মেনে চলার চেষ্টা করে। আর আপনি যে প্রশ্নটা রেখেছেন যে আসলে নির্বাচন আচরণবিধি ভঙ্গ হচ্ছে বা হচ্ছে কি না, এই বিষয়ে আমি আসলে আপনার দৃষ্টি আকর্ষণ করব এভাবে, বা আপনার মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব। যদি এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে, সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে সরকার তাদের বিধি মোতাবেক বা আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করাই উচিত। কোনো প্রার্থীকে স্পেশাল সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর এই বিষয়ে ইতিমধ্যে আসলে বিভিন্নভাবে গণমাধ্যমে বা এই যে আমার ভাই মাসুর ভাই বলল যে এআইয়ের মাধ্যমে অনেক সময় মিথ্যে অপপ্রচারও হয়, যেখানে দেখা যায় যে আমার অন্য একজন প্রার্থী, বিপক্ষ বা প্রতিপক্ষ প্রার্থী বিরুদ্ধে এআই দিয়ে অপপ্রচারের মাধ্যমেও কিন্তু নির্বাচন ভায়োলেশনের একটা অভিযোগ তোলা হয়, সেইখানেও একটা প্রবলেম থেকে যায়। তো ফলে মাসুর ভাই যেটা বললো, আমি ওনার সাথে একমত যে এই জায়গায় সরকারের ইন্টেলিজেন্স বলেন বা সরকারের যে তথ্য প্রযুক্তির যেই বডি আছে, তাদের আসলে এই বিষয়গুলো একটু ক্লারিফাই করে তথ্যর কোনো বিকৃতি হচ্ছে কিনা বা অভিযোগটা আদৌ সত্য কিনা, বা সেটা আসলে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যানিপুলেটেড কিনা, সেই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তবে আমার দল 100% নির্বাচনী যে ট্রেন্ড চলমান আছে, সেই ট্রেন্ডে নির্বাচনের বিধি মোতাবেক, আচরণ বিধি মোতাবেক চলার জন্য প্রত্যেক প্রার্থীকে নির্দেশনা দেওয়া আছে এবং সেই মোতাবেকই ওনারা নির্বাচন পরিচালনা করছে এখন পর্যন্ত। রাজনৈতিক পট পরিবর্তনের পরে নানান কারণে প্রশাসন একটু দুর্বল অবস্থায় আছে, এরকম একটি প্রচারণা বাজারে আছে। এই অবস্থার মধ্যে যদি এই নির্বাচনী আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে প্রার্থীদের কতটুকু দায়িত্বশীল ভূমিকা আশা করেন? সন্দেহ নাই, প্রার্থীরা অবশ্যই দায়িত্বশীল হতে হবে। তবে আমাদেরকে একটু
বিবেচনা করে দেখতে হবে এটা সমাজতাত্ত্বিক একটা কারণ রয়েছে, এর মধ্যে মনস্তাত্ত্বিক কারণ রয়েছে, সাংস্কৃতিক কারণ রয়েছে, এমনকি অর্থনৈতিক কারণও রয়েছে। একজন প্রার্থী তিনি তো সমাজ বিচ্ছিন্ন নন, তার প্রার্থীর পক্ষে যে কর্মীরা কাজ করেন রাজনৈতিক দলের, তারাও তো সমাজ বিচ্ছিন্ন এমন কোনো জগতের মানুষ নয় যেটা একটা আইডিয়াল সমাজ আমরা কল্পনা করি তাকে সেখান থেকে আমদানি করে আনা হয়েছে। তারা এই সমাজেরই অংশ। এখন এই সমাজে দীর্ঘকাল ধরে রাষ্ট্র নিজেই আইন শৃঙ্খলা ভঙ্গ করে চলেছে এবং আইন শৃঙ্খলা ভঙ্গ করে চলাটাকেই এখানে গর্বের অংশ হিসেবে দেখা হয়েছে। ফলে আমরা খুব সহজে প্রার্থী, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের কর্মীদের এই ধরনের আচরণ থেকে একেবারেই নিষ্কৃতি পেয়ে যাব এরকম হয়তো হবে না, কিন্তু এই লক্ষ্যে চেষ্টা চালাতে হবে। কোনো কমিটমেন্ট এটি পূরণ করতে পারবে না, বরং যারা এটি করেন তাদেরকে প্রতিরোধ করার মতো ক্ষমতা আমাদের থাকতে হবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ছোট্ট পরিসরে একটু জানতে চাইব যে মাসরুর সাহেবের কাছ থেকে আমি আসতে চাই, ডক্টর মাসরুরের কাছ থেকে আসতে চাই, নির্বাচন আয়োজনে সরকারের আন্তরিকতা কেমন দেখেন খুব সংক্ষেপে? আমরা সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি দেখি না, তবে আমরা অত্যন্ত বলিষ্ঠতার সাথে বলতে চাই এবং দৃঢ়তার সাথে বলতে চাই, জনগণের মাঝে এই আস্থা আসতে হবে যে আমাদের সরকার তারা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ব্যাপারে তারা শতভাগ আন্তরিক। জনগণের মাঝে আস্থায় আসতে হবে আমার অঞ্চলের রিটার্নিং কর্মকর্তারা তিনি কোনো ধরনের বায়াসনেস নিজের মাঝে না রেখে তিনি স্বচ্ছতা এবং জনগণের প্রতি জবাবদিহিতার মধ্য থেকে তিনি দায়িত্ব পালন করার চেষ্টা করেন। এবং একই সাথে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের পক্ষ থেকেও কোনো ধরনের রাগ বা অনুরাগের ঊর্ধ্বে উঠে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে একটা প্রশ্ন অত্যন্ত সিগনিফিকেন্টলি আমির জামাতের পক্ষ থেকে, আমাদের জামাতের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে দাবি জানানো হয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের সকল ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জামাত ইসলামী যেহেতু নিজের মাঝে ন্যূনতম কোনো দুর্বলতার রাখে না, এবং জামাত চায় যে নির্বাচন ব্যবস্থাটা একটি দুর্বলতা মুক্ত একটা নির্বাচন ব্যবস্থা হোক, একটা স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা হোক। কাজে এক্ষেত্রে পুরো সিস্টেমটাকে যদি সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে এসে করা যায় তাহলে আমার বিশ্বাস যে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং একই সাথে সরকারের যে কমিটমেন্ট এই কমিটমেন্টটা বাস্তবায়নের ক্ষেত্রে এটা একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে। একই প্রশ্ন রাখবো ইঞ্জিনিয়ার রাজুর কাছে যে সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের প্রতি যথেষ্ট আস্থাশীল। নির্বাচনটি শতভাগ নিরপেক্ষ হবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচন একটা অবাধ এবং সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামীর সরকার গঠন হবে। কিন্তু এখানে নানানভাবে ষড়যন্ত্র চলছে। বিএনপি জানে এই সব ষড়যন্ত্র চলমান আছে, তবুও বিএনপি খুব সাবধানে পা ফেলছে এবং বিএনপি সরকারের প্রতি নানানভাবে সহযোগিতা করে যাচ্ছে যে নির্বাচনটা যেন কোনোভাবে প্রতিহত না হয় এবং নির্বাচনের যে ট্রেন্ডটা চালু হয়েছে সেটা যেন তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে। সেজন্য আমরা সরকারের প্রতি আমরা নিজেরাও আমাদের দলীয়ভাবে আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের মুখপাত্ররাও পরামর্শ দিয়ে চলছেন এবং আশাবাদ ব্যক্ত করছেন যে নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হবে এবং সেই নির্বাচন পরবর্তী যে সরকার হবে সেটি অবশ্যই বাংলাদেশকে পুনর্গঠনে একটি আস্থাশীল ভূমিকা রাখবে। সৈয়দ আবুল কাশেম, লেভেল প্লেইং ফিল্ড কি আছে? লেভেল প্লেইং ফিল্ড এটা একটি কাল্পনিক জিনিস। যারা যখন এই লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে অভিযোগ করেন, তারা যাদের বিরুদ্ধে অভিযোগ করেন তারা তাদের অবস্থায় থাকলে কি হতো সেটা দেখার তো সুযোগ থাকতে হবে, নাই। কিন্তু সাধারণ দৃষ্টিকোণ থেকে প্রশাসন যখন কোনো পক্ষে বেশি হেলে পড়েন, কোনো পক্ষকে বেশি সম্মান জানান, তখন জনসাধারণের মধ্যে একটা ভাবনা আসতেই পারে সঙ্গত কারণে যে লেভেল প্লেইং ফিল্ডটি নাই। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই বিটিভির স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। দর্শক, নির্বাচনী যে ডামাডোল সেটা শুরু হয়ে গেছে, এর মাঝেও আমাদের ফ্যাসিবাদ বিরোধী প্রধান রাজনৈতিক দলের তিনজন প্রতিনিধি আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন। তারা তাদের নির্বাচনী ভাবনা, পরিকল্পনা এবং প্রত্যাশার কথা জানিয়েছেন। তারা বললেন নির্বাচন মানেই শুধু একটি শাসন ব্যবস্থার পরিবর্তন নয়, একটি পদ্ধতিগত পরিবর্তন, একটি সিস্টেমের পরিবর্তন, যেখানে থাকবে না কোনো বৈষম্য। আমরাও প্রত্যাশা করব আগামী নির্বাচনের মাধ্যমে এমন একটি বাংলাদেশের সূচনা হবে যে বাংলাদেশের স্বপ্ন দেখে গেছেন
আবু সাইদ, মীর মুগ্ধ, ওয়াসিম এবং ওয়াসিম হাদিরা, সবাইকে ধন্যবাদ।